আয় আপা। সুমনা, সুমনা, কই তুমি? এদিকে আসো। এই তো। এই যে বড় অপারে নিয়ে আসলাম। আসলে আপা একা একা থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেছে, তাই ভাবলাম আজকে থেকে আপা আমাদের বাড়িতে থাকবে। বাহ, চমৎকার সিদ্ধান্ত। তাই এই বিশাল সুসংবাদটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আমি কি এই সংসারে শুধু দাসীবাদী, নাকি আমারও একটা মতামতের প্রয়োজন আছে? একটা মানুষ বাড়া মানে কি বোঝেন? চাল ডাল নুন তেল থেকে শুরু করে সবকিছুরই বাড়তে একটা খরচ, বাড়তে একটা ঝামেলা। না সুমনা, তুমি রাগ করো না বই। আমি তোমাকে উপর কোনো বোঝা হব না। আমি এই বাড়ির সব কাজ গুছাই দেব, রান্না বান্না ঘর মোছা কাপড় ধোয়া সব আমি করবো। তো তোমাকে এক ফোঁটা কষ্ট হইতে দিব না। ওরে আমার কাজের মানুষে আইসে আমারে দয়া দেখাইতে। এইসব মুখ চেনার চাতুরি আমার খুব ভালো করে জানা আছে। আজকে কাজের বাহানা দিয়ে ঢুকবেন, কালকে বলবেন আমার ভাইয়ের সংসার, আমার অধিকার আছে। তারপরে আমার আলমারির চাবিটা সুন্দর করে বুঝে নেবেন। আস্তে আস্তে আমার সংসারের কর্তৃত্ব বুঝে নেওয়ার ফন্দি করতেছেন, তাই না? আমি অত বোকা না। ছি সুমনা, তুমি তারে বাজে কথা বলতেছো? তোমার মুখে একটুও বাদলো না? সে তোমার ননদ, একটু মুখ সামলায় কথা বলো। আর তাছাড়া সে তোমার থেকে অনেক বয়সে বড়। বয়সে বড় হলে কি ধোয়া তুলসী পাতা হয়ে যায়? তুমি এই সমাজ চিনো না? এই সমাজে স্বামী খাওয়া বিধবা মানুষের ছায়া পড়াও ভালো না। অলক্ষী মানুষের ছায়া পড়লে আমার সংসার সারখার হয়ে যাবে। এমনিতেই আমার কোল খালি, এখন আমার বাচ্চা কাচ্চা হবে। এই অশুভ ছায়ারে আমি আমার সংসারে ঢুকতে দিব না। ওরে সুমনা, এমন কথা মুখে আনিস না রে বোন। আমি তো আমার কপাল পুরাই আসছি, তোমাকে অমঙ্গল করার জন্য আসি নাই বই। আরে আমার ছোট ভাই, ওরে আমি কোলে পিঠা করে মানুষ করছি, তোমাকে ক্ষতি আমি কেমন করি বই? ঢং বন্ধ করেন আপা। চোখের জল ফেলে মায়া কান্না দেখাইবেন না। যার নিজের কপালে পুষছে সে তো অন্যের কপাল পুরাইবে। এসব অলক্ষণে মানুষের চেহারা যত কম দেখা যায় ততই মঙ্গল। চুপ করো। আর একটা কথা যদি তোমার মুখ থেকে শুনি না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আপা, তোর কারো কথা শোনার দরকার নেই, তুই ঘরে যা। যাবেই তো, যাবে না? এখন বাপের বাড়ি পাইছে, বসে বসে খাইবো, আর আমার রক্ত জল করা সংসারটা আগুন লাগাই। আরিফ, আমার কথাটা মিলায় নিও। এই অলক্ষণে মানুষটা এই সংসারে যতদিন থাকবো, এই সংসার না ধ্বংস হয়ে যাবো। এই সংসারটা আর টিকবো না। আরিফ, তোরা ঝগড়া করিস না ভাই। আমার জন্য তোদের এই সুখের সংসারে অশান্তি হইলে আমি তো মনেও শান্তি পাবো না। ও যেহেতু চাইতেছে না, আমি বরং ঘরের ভেতরে না যাই। আমি ওই বাইরের ভাঙা বারান্দায় একটা মাদুর পাইতে থাকি গা। তবু তোরা শান্ত হ। না আপা, তুই বারান্দায় কেন থাকবি? এই ভিটা মাটি ঘর সবকিছু তোর আর আমার। তুই এই বাড়ির বড় সন্তান, তোর যেমন অধিকার আছে তেমনি আমারও অধিকার আছে। তুই ঘরের ভেতরেই থাকবি। বাহ, খুব সুন্দর। বাপের বাড়ির গুমর আর দেখাইয়েন না। আমার শ্বশুর যখন মারা গেছে, এই সম্পত্তি আমার স্বামীর নামে লিখে দিয়ে গেছে। এই বাড়ির মালিক আমার স্বামী, আমার স্বামীর উপর অধিকার আমার বেশি। সুতরাং আমি সিদ্ধান্ত নিব এই বাড়িতে কে থাকবো আর কে থাকবো না। সুমনা, তুমি কি আসলেই মানুষ? তোমার মানুষ বলতে না আমার ঘৃণা লাগতেছে। তুমি কি বুকের মধ্যে পাথর বাইন্ধে রাখছো? একটা বিধবা মানুষ, তার চোখের পানি দেখে তোমার একটু কষ্ট লাগে না? এতটা পাথর হয়ে গেছো তুমি? দয়া দেখায় কে নিজের পায়ে কুড়াল মারবো নাকি? আমার না খুব ভালো করে জানা আছে এই চোখের জল হইতেছে সব বিষ। আমার খুব ভালো করে জানা আছে কোন চাল কোন ঘুটিতে রাখতে হয়। আমারে ক্ষমা করে দিস রে সুবনা, আমার ভাগ্যটাই দোষের। এই ঢং করেন না তো। এই অলক্ষণে শরীরটা নিয়ে ওই কর্নার রুমটাই যে অন্ধকারে পড়ে থাকেন, যান। চোখের সামনে ঘুরঘুর করেন না, দেখতে মন চায় না। আপা, তুই ওর কথা কিছু মনে করিস না। আয় ভিতরে, বাদ দে।
ব্যাপার আরিফ, মাটির দিকে তাকিয়ে আনমনে হেঁটে যাচ্ছে তুমি, কোনো সমস্যা? আরে তমাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, ওই যে বাজার থেকে আসলাম তো, তা আপনি এদিকে কোথায় গেলেন? ওই যে চৌধুরী বাড়ির ছোট ছেলেটাকে তো আমি পড়াই, তো পড়াতে যাচ্ছিলাম। আচ্ছা, তোমার বাসার সবাই কেমন আছে? মায়া নাকি চলে এসেছে তোমাদের বাড়িতে? কেমন আছে মায়া? ও শ্বশুর বাড়ির লোকজন নাকি ওর সাথে খুব ঝামেলা করছে? আর বলবেন না তমাল ভাই, কপাল পুড়লে যা হয় আর কি। ওর তো আর মাথা গোজার ঠাঁই নেই ভাই। আপন বলতে আমি আছি, তাই ওরে আমাদের বাড়িতে নিয়ে আসছি। খুব ভালো করেছো। আরে বোনের বিপদে ভাই যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? আচ্ছা, মায়া এখন কেমন আছে? মানে অনেক দিন পরে গ্রামে আসলো, তো গ্রামের পরিবেশের সাথে কি মানিয়ে নিতে পারছে? কি আর মানিয়ে নেবে ভাই, যার কপাল গোজার মতো কোনো জায়গাই নাই। আমার আপু ভালো নাই ভাই, একদম ভালো নাই। আর মানিয়ে নেওয়া ভাই, যার মাথা গোজারই ঠাঁই নাই সে আবার মানিয়ে নেবে? আমার আপা ভালো নাই ভাই, একদম ভালো নাই। আরে কোনো সমস্যা হচ্ছে মানে আমাকে তুমি বলতে পারো। তমাল ভাই, আপনি তো আমার বড় ভাইয়ের মতো, আপনার কাছে আমি কোনো কিছু লুকাবো না ভাই। আসলে আমার বউ আমার বোনের কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না। সারাদিন আপুর সাথে খ্যাটখ্যাট করে। আমার বোন মন খারাপ করে ঘরের কোণে বসে থাকে, কান্নাকাটি করে। আমার একটুও ভাল লাগে না ভাই, খুব মন খারাপ হয়। বুঝতে পারছি, পরিস্থিতি খুবই জটিল। মায়ার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় যাচ্ছে। এই সময় তোমার মায়ের পাশে থাকতে হবে। মায়ার এখন মানসিক শক্তি দরকার। তমাল ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি তো শিক্ষক মানুষ, মানুষকে অনেক ভালো বুঝাইতে পারেন। ভাই, আপনি দয়া করে একটু আমাদের বাড়িতে চায়েন, আমার বোনরে একটু ভালো করে বুঝায়েন যে যা কিছু ঘটছে তাতে ওর কোনো হাত নাই, ওর কোনো দোষ নাই। ও নিজের খুব অপরাধী মনে করে। ভাই, আপনি একটু দয়া করে যায় ওরে বুঝায়েন। তুমি কোনো চিন্তা করবে না আরিফ, আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাব। মায়ার সাথে আমি কথা বলবো। মায়াকে আমি ছোটবেলা থেকে চিনি, ও খুব ভালো একটা মেয়ে। আমি মায়াকে বুঝিয়ে বলবো। জানেন তমাল ভাই, আমার বোনটা এরকম ছিল না। ও অনেক চঞ্চলা ছিল, সব সময় হাসি খুশি দিয়া বাড়ি মাথায় রাখতো। আর এখন ঘরের কোণে বসে শুধু কান্নাকাটি করে ভাই। আমার না সহ্য হয় না ভাই। আমার মাঝে মধ্যে মন চায় আমি নিজের জীবনটা শেষ করে দিই। আমার বোনরে আমি অনেক ভালোবাসি ভাই, আপনি দয়া করে যাই একটু ওরে বুঝাই। ভেঙে পড়লে চলবে না আরিফ, নিজেকে শক্ত রাখো। মানুষের জীবনে বিপদ আপদ আসবে, বিপদের শক্ত থাকবে। শোনো, আমি আগামীকাল তোমাদের বাড়িতে আসব, মায়ের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, যাও, বাড়িতে যাও। আমি তাহলে আসি। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর জিয়ের লগে বদমাশি শুরু করছে, কে মনে করছে আই কিছু কইতাম না নি। আর জিয়ে আরে হন করি হগল কথা কই দিচ্ছে। আই খালি বাড়ির যাই, ওই বিধবা সেরিরে আই সিরিয়ালাই ইয়ানো আইসা আর জিয়ে সংসার বাইতো, আর আই চুপ করে বই থাকমু। ল আর লগে চল। আর হন, এমনি হ্যাবলার মতন চাইতাও কিল্লাই, মুখ দি কোনো কথা বাইর হয় না নাকি? হ্যাঁ, আর হলো হইছে। আর এই দেশেই গাজীপুর দেশের মধ্যে বিয়ে হইছে 20-25 বছর হয়ে গেছে। আই তো সুন্দর আর দেশের আঞ্চলিক ভাষা ছাইতাম হারিনো। আর তোরা কি হইছস? না হারে তোর বোন, না হারস তুই আর দেশের ভাষা শিখতাম হারলি না। নানির দেশের ভাষা তো মানুষ চর্চা করে নাকি? খালি বাপের ভাষা শিখছে, বাপের ভাষা তো শিখতাম পারস না। শহরে থাকি, শহরের ভাষা শিখি লইছি। চল হ্যাবলা কোনাইকার দেখছুনি লগে লগে আইতে আছে, কোনো কথা নাই। আর হন, হাসা কথা হিয়ানো যাই কই দিস না। তোর হাসা কথা কোন এলে হাগল হই যাস। কিল্লাই যাইতে আছে, কি কইতে আছে, আই যা কইরমু হিডই তুই হ হ করবি। আচ্ছা মা, তুমি ভয় পাও না, আমি কাউরে কিচ্ছু বলবো না। বই গিয়া সাদে হাইনি হোলা হইছে, আর হেডে হোলা হইছে হ্যাবলা হ্যাবলা, কিচ্ছু বুঝে না। হোলাই গা চলিয়ে এরে মুন্না, তোরে আমি বারবার কইতে আছি, তুই আর কথা বুঝদাম হাইচ্ছত নি। হাসা কথা কইস না, হাসা কথার বাপ নাই এই দেশ। আই যেটা কমু তুই খালি মাথা জুলাই জুলাই আর লগে চলি আইবি।
কেন রে মনা কিয়া কইছি বুঝতি না আবার নতুন করে বুঝাই কোন লাগবো তো যেতে সহ্য করতাম হারি না হাতেই আর চোখের সামনে বই রইছে সুমনা বাড়ি আসত নি কোনাই তুই খালাম্মা আসেন খালাম্মা, সুমনা তো ঘরের ভেতরে আছে, আপনি এখানটা এসে বসেন। মা তুমি আইছো? কি আর মা কেমন আছিস? আমি ভালো আছি। তুমি আইছো আমি অনেক খুশি হইছি। তো তুমি আসার আগে একবার আমাদের জানাইবা না? কি আর জানাইতাম, আর জামাই সংসারের ভিতরে যেই রকম অলক্ষিনী কাজ কাম শুরু হইছে ইয়ার হরে কি আই ঘরে বই থাকতাম হারিনি, ইল্লাই চলি আইছি। হাগো মায়া বাইরে তো না একটা লোক আইলে হেতেরে যে এক গ্লাস হানি দিত হয় শরবত দিত হয় এটাও কি জানো না নাকি? খালি বই বই খাইতাম হারো আর কিছুই হারো না। জি খালাম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আমি এখনই আপনার জন্য শরবত বানিয়ে দিয়ে আসতেছি খালাম্মা। মার ভুল হয়ে গেছে, এখনই শরবত করি আনতে আসি, আগে ভুলি গেছে। এই তুই কি বোকানি কেন? হ্যাঁ হেতে হেতে সংসার হইছে, হেতা জামাইরে খাইছে, খাই লই ইয়ানো আইছে তোর কপাল হোরানোর লাই, তোর জামাইরে খাওনের লাই এই বাড়িতে আইছিস। তুই কিল্লে হেতের এই বাড়ির বহাই রাখছ, হেতেরে কিল্লে এই বাড়ির তোর বাই করস না। মা আমি কি চেষ্টা কম করছি নাকি? নানান কথা শুনাইছি, কিন্তু তোমার জামাই তো তার বোনের পক্ষে আমার সাপ জানাই দিচ্ছে এই বাড়ি নাকি উনার বাপেরও, এই বাড়িতে উনারও অধিকার আছে। আমি একলা পারতেছি না, এই জন্য তো তোমার আসতে কইছি। এখন তুমি কিছু একটা বল। অধিকার অধিকার হলাইতে আইছি, আর যে সংসারে অধিকার হলাইতে আছে তুই কোনো চিন্তা করিস না। আই শিউলি বেগম, আই যেহেতু এই সংসারের ভিতরে চলি আইছি, এই সংসারের ভিতরে কেমনে আগুন লাগাইতে হয় হিডা আর ভালো করেই জানা আছে। এমন আগুন লাগাইম তোর জামাই আগুন নিবাইতে যাই দিক দিক দিশা হারা হয়ে যাইব, এরপরে এমনি বলি। শাশুড়ি আম্মা একদম ঠিক কথা কইছে। কার লাগানো আগুন কার গায়ে গিয়ে লাগে সেটা একটু বুঝা শুনে নিয়েন। কারো গায়ে আগুন লাগাইতে গিয়া নিজের মাইয়ার হাত যেন না পুড়ে যায় এটা দেখেন। আরে বাবা তুমি কও নাইলা, আই তো তোমার দেইনো। এই তো এইমাত্রই আসলাম। তো শাশুড়ি আম্মা আপনি যেই বাড়িতে আসবেন আমার একটু জানাই আসবেন না? হঠাৎ করে আটকে আসলেন যে? আপনি যদি আমারে জানাইতেন তাহলে তো বাজার থেকে আমি আপনার জন্য আপনার পছন্দের মাছ মাংস নিয়ে আসতাম। আরে না না বাবা, এই খবর দেওয়ানোর সময় হাইনো। আসলে আর মাইয়াল্লাই আর হরনটা হুড়ি যাইতে আসিল, হিয়াল্লাই হুট করে চলি আইলাম মাইয়াটারে দেহনের লাই। জামাই বাড়ি আইলে কি আবার খবর দেওয়ান লাগেনি? দেহ জামাই তুই আরে ভুল বুঝিও না, আসলে আমি মুরব্বী মানুষ, আই তো শাশুড়ি ওই আর মা ওই একই তো কথা। আই আসলে কইতাম চাইছিলাম এই সংসারের মঙ্গলের লাই, আই কিন্তু তোমাকে কোনো খারাপ কথা কইনু, আরে ভুল বুঝিও না। হ্যাঁ আমি সবই বুঝি শাশুড়ি আম্মা, কে কার ভালোর জন্য কি করতে চায়, কার সংসারের ভালোর জন্য কে আগুন লাগাইতে চায় সেটা আমি ভালো করে বুঝি। সুমনা তুমি শাশুড়ি আম্মারে আর আমার শালারে ভিতরে নিয়ে ভালোভাবে খাওন দাওন দাও, আমার সংসারে আগুন নিয়ে তার চিন্তা করন লাগবে। জামাই দেখছত নি যেমন বোন হেমন হের বাই, এগুন রে আই সোজা করি চল আগে ঘরে যাই, ঠান্ডা হইল। এই রে আয়। এই দাঁড়াও, কি ব্যাপার? কয়েলের প্যাকেট হাতে নিয়ে রাতের বেলা কই যাইতেছো তুমি? মায়াপার ঘরে যাইতেছি, তার একটু কয়েল জ্বালায় দিয়ে আসি। কেন কাল রাতে ওনারে কি মশারি দেওয়া হয় নাই নাকি নবাব জাতির মশারিতে ঘুম হয় না? শোনো সুমনা, তুমি ভালো করেই জানো যে ওই মশারিটা অনেক ছেঁড়া ফাড়া, ওইটার মধ্যে মশা খালি ঢোকে আর বের হয়, তাহলে সেই মশারি দিয়ে লাভ কি বলো? আমার যাতে ঠিকভাবে ঘুমাইতে পারে এই জন্য আমি কয়েল নিছি, জ্বালায় দিয়ে আসবো। বাহ খুব সুন্দর, তোমার তো দেখে তোমার বোনের জন্য দরদ একদম উতলায় উঠতেছে। আর এদিকে এতদিন পর যে আমার মা আর ভাই আইছে, তুমি তো তাদের দিকে একবার খোঁজও নিলা না। শোনো সুমনা, তাদের খোঁজ নেওয়ার জন্য তুমি আছো, আবার তোমার মাও আছে,
কিন্তু আমার বোনের খোঁজ তো তোমরা ঠিকভাবে নাও না। শোনো, আমি তোমার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাই না। আমি গেলাম মায়াফার ঘরে। যাও, আমিও দেখি তুমি তোমার ওই অলক্ষী বন্যারে কেমনে বাড়িতে রাখো। আমি যেমনি পারি ওই অলক্ষীটারে আমার সংসারতে তারাই ছাড়। কি রে আপা, আমি তোর রুমে গেছি এই যে কয়েল নিয়ে, তোরে আমি খুঁজে পাইতেছি না। তুই ঘুমাবি না আপা? না রে ভাই, কেন জানি ভালো লাগতেছে না, এমনি একটু বসেছিলাম। আপা, তুই আমার কাছে মিথ্যা কথা কেন বলতেছিস? আমি নিজের চোখে দেখছি যে তুই বসে বসে কান্না করতেছিলি। আচ্ছা আপা, তুই আমার একটু সত্যি কথা বলতো, বাসার কেউ কি তোরে বকাঝকা করছে? ওই যে আমার শাশুড়ি, সে কি তোরে কিছু বলছে? তুই আমার সবকিছু মন খুলে ক আপা। না রে ভাই, আল্লাহর কসম আমার কেউ কিচ্ছু বলে নাই। আর সুমনা তো অনেক ভালো মেয়ে, ও কেন কিছু বলবে? আসলে তো দুলা ভাইয়ের কথা মনে পড়লো তো, এই মনটা কেমন যেন হু হু করে উঠলো। শোন আপা, আমি কিন্তু সবই বুঝি। তোর মুখের দিকে তাকাইলে তোর অন্তরে কি চলতেছে আমি সেটা অন্তর থেকে বুঝতে পারি। আমি সবই বুঝি আপা, কিন্তু কি করুম ক? আমি আসলে কিছুই করতে পারতেছি না তোর জন্য। আর আপা শোন, এখন থেকে তোর যা লাগে তুই আমারে কবি। বাসার যে যা কোক এটা তুই কানে ধরবি না। তুই আমার পাশে আছিস, এর চেয়ে বড় পাওনা আমার আর কিছু নাই রে ভাই। আপা, তোর মনে আছে আপা, ছোটবেলায় আমি অনেক চঞ্চলা ছিলাম। তুই কত হাসি খুশি ছিলি, সব সময় সবাই মাথায় রাখতি। সেই তুই এখন সব সময় কান্নাকাটি করিস। তোর মুখের দিকে তাকাইলে আমার কোনো কিছু ভাল লাগে না আপা, আমার খুবই খারাপ লাগে। আপারে, আমি কোনো খাবার খাইতে চাইতাম না, তুই এসে আমারে কইতি আপা, ভাই আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি পরের বাড়িতে চলে যাই, তাহলে তোরে কে খাওয়াইবো জোর করে? হ্যাঁ রে ভাই, তুই তখন অনেক দুষ্টু ছিলি। আপা, তোর মনে আছে আপা, তুই যখন বিয়ের কথা কইছিলি তখন আমি কইছিলাম না আপা, তোর বিয়ে হইলেও তুই এই বাড়িতে থাকবি, তোর বিয়ে হইতে আমি দিব না আপা। আর সেই আমি, আমার বোন এখন আমার কাছে আসছে, আমার কি সৌভাগ্য। কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারি না আপা, আমার কষ্টে মুখটা ভাই। মন খারাপ করিস না ভাই, আমি ভালো আছি তোর কাছে। আপা শোন, সবই আমার কপাল ভাই। আমি আল্লাহর কাছে সবসময় তোদের সংসার যেন সুখে থাকে সেই দোয়াই করি। আপা তুই কি রাতের খাবার খাইছিস? আচ্ছা ভালো করছিস, রাত অনেক হয়ে গেছে, এখন আর কথা না। তোর রুমে চল, আমি কয়েল জ্বালাই দিতেছি, মশারি টানাই দিতেছি, তুই সুন্দর করে ঘুমাবি। শোন, ওরা যা কোক তুই কোন সময় মাথায় নিবি না। তোর ভাই আছে, আমারে কবি, তোর যা লাগে আমি সব কিছু করে দেবো। চল এখন চলো তো, অনেক রাত হয়েছে, ঘুমাবা চল। আসো। শালার গাদার বাচ্চা, এখানে সমস্যা হয়েছে বেটা। প্রত্যেক দিন এটা নাটকবাজি। তোরা আমি সে সকালবেলা ঘুম থেকে উঠে দিলাম, বললাম আমার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বেটা তোর দায়িত্ব কে বলতে কিছু নাই। আরে ভাই গালি দেন না তো, আপনার ওই কাজে লাগে তো দেরিটা হইল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটা খবর পাইছি, খবরটা শুনলে আপনি আমারে জড়ায় ধরবে। কি খবর শুনি? এত পটপট না কইরা কি হয়েছে ক্লিয়ার করি বল। ভাই একটা জব্বর খবর আছে, আপনার সেই মালটা তো আবার এই গ্রামে ফিরে আসছে। আরে দেড়টামি রাখতো, কোন মাল কোত্থেকে আইছে ক্লিয়ার করি বল। ওই যে ভাই আরিফ ভাইয়ের বড় বোন মায়া আপু 3 বছর আগে যে আপনার পাত্তা না দিয়ে ঢাকা চলে গেছিল, সেই মায়া আপু স্বামী মারা যাওয়ার পর এক কাপড়ে বাপের বাড়ি চলে আসছে, কাল বিকালই তো গ্রামে ঢুকছে। কি বলিস, মায়াতলা এলাকায় ফিরে আইলো? বাহ,
ভাগ্য দেখে আমার দিকে আবার ফিরে তাকাইলো। 3 বছর আগের সেই শিকার নিজে হাইটে হাইটে এলাকায় ফিরে আসলো। এবার তো তারে আমার হাতছাড়া করা যাবে না। ওর ওই রূপের অহংকার আর সরা মেজাজ আমি একদম ধুলাই মিশাই দিব। সেই 3 বছর আগের শটটা এমন ভাবে কি হইলো ভাই? কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন কেন? দাঁতে ব্যথা লাগছে নাকি? আমি কি ফার্মেসি থেকে দাঁতের ব্যথার ওষুধ নিয়ে আমু? ওরে হারাম জাদা রে, এটা বেটা দাঁতের ব্যথা না রে, এটা হচ্ছে মনের ব্যথা। যাক আজকে সাবজেক্টটা বাদ দে, চল আজকে যেখানে যাওয়ার কথা ছিল চল। আরে মায়া, কেমন আছো? গ্রামে ফিরে আসলা আর আমার সাথে দেখা করার পর প্রয়োজনে মনে করলে না? আমি ভালো আছি, দয়া করে রাস্তা ছাড়েন, আমি বাড়ি যাব। হ্যাঁ, আরে যাবাই তো, নিজের বাপের বাড়ি, তা গ্রামে ফিরে আসলা, আমার একবার খবর দিলে না? আমি আমার নিজের বাপের বাড়িতে আসছি, সেই খবর আপনার কান দিতে হবে। আপনি আমার কে? রাস্তা ছাড়েন বলতেছি। মায়া, তুমি দেখি আগের মধ্যে জিদ্দি রয়ে গেছো, একটু বদলাও নাই। যেমন বাড়ছে তোমার তেজ, তেমন বাড়ছে তোমার রূপ। তুমি ভালো করেই জানো আমি তোমার 3 বছর আগের থেকে পছন্দ করতাম, আজও করি। তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমার স্বামী মারা গেছে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। আমি তোমাকে এখনো মন থেকে চাই, আমি তোমার বিয়ে করতে রাজি আছি। মুখ সামলে কথা বলেন। আপনি কি 3 বছর আগে সেই চরের কথা ভুলে গেছেন, নাকি আমি আবার মনে করে দেব? ভদ্রভাবে বলতেছি, আবার রাস্তা ছাড়েন। এই মুখ সামলায়া কথা কও। ভাই যখন ভালো মুখে কইতাছে তোমারে বিয়া করব, তখন এ বিয়েও বই। ওরে হারাম জাদা, বুবাবের সাথে ব্যবহার করে। শোনো মায়া, সেদিন তুমি ডাকা ফালাই গিয়া আমার হাত থেকে বেঁচে গেছিলা, কিন্তু এখন যখন পাখি আমার খাঁচা এসে ধরা দিছে, এখন আর মিস করা যাবে না। যে কোনো মূল্যে দরকার হলে আমি তোমারে দৌড় করে বিয়া করব। আজকের মতো যাও, তবে ভেবেচিন্তে উত্তর দিও। আবার দেখা হবে, চল দুধপল। এই দাঁড়াও, কই গেছিলা তুমি? এত দেরি করে ফিরলা কেন? ওই একটু বাজারে গেছিলাম। দাঁড়াও। আপা, আপা একটু বাইরে আয় তো। আপা, এই যে দেখ, তোর ভাই তোর জন্য কি নিয়ে আসছে, দেখ। এই তুমি এটা কি করলা? আপার জন্য নতুন শাড়ি কেনার কি দরকার ছিল? আমার আলমারিতে কতগুলা পুরান শাড়ি পরে রয়েছে, আমি তো ওইগুলাই দিচ্ছি আপারে পরার জন্য। আর দেখো, এভাবে টাকা নষ্ট করো না, সংসারের ক্ষতি হইব। আর আমাদের সংসারে কি টাকা উঠতেছে? যখন খুশি তখন খরচ করবা। আরে তুই আমার জন্য নতুন শাড়ি কিনতে গেলি কেন ভাই? শুভনা তো ঠিকই বলতেছে, আমি বিধবা মানুষ, কপাল পোড়া। আমার শরীরে এত দামি নতুন শাড়ি পানা না রে ভাই। তুই শাড়িটা সুমনারে দিয়ে দে। আপা, তুই একদম চুপ থাকতো। শোন, তুই অন্য কারো জিনিস ব্যবহার করতেছিস না। তোর ভাই এখন কামাই রোজগার করে, তোর ভাইয়ের জিনিস তুই ব্যবহার করতেছিস। আর আপা শোন, তোরে আমি উপহার দিছি, এটা তুই নিজে পরবি, বুঝছস? আর কারো কথা কানে ঢুকানোর দরকার নাই। বললেই হইল, দেখা যাইবো না কে রাখি শুনি। এই শাড়ি আমার, আমি পরবো। আর আপনার না কইছি পুরান শাড়ি দিছে ওইগুলাই পরবেন। নতুন শাড়ির জন্য আপনি ভাইয়ের কাছে ফিসফিস করে কইছেন, তাই না? ভাই আমার নতুন শাড়ি লাগবে। মজা করে না, বিধবা মানুষের আবার নতুন শাড়ি পরা লাগবে কিছু, এত শখ কিসের আপনার? সুমনা, ভালোই ভালোই আপুকে শাড়িটা দিয়ে দাও। জামাই, এটা তুমি কেমন বেবুজের মতন কথা কইতে আছো? হ্যাঁ, এত বিধবা মানুষ, এত এরমের রং সঙ্গা শাড়ি যদি পিনদে মানছি কিয়া কইব? সমাজে মুখ দেখাইতাম হারবানি। ইয়ার সে আই কইতে আছে, আর তো অনেক পুরান শাড়ি আছে, চাইলে হিয়ান তো নাই 2-1টা শাড়ি তোমার বোনরে দিতাম হারি। আরে খালার মতো ঠিকই বলতেছে ভাই। আমার কপালে যখন সুখ নাই, তখন আর শাড়ি দিয়ে কি হবে? আমি কপাল পোড়া বিধবা মানুষ, আমার শরীরে নতুন কাপড় পরতে নাই রে ভাই। এত ঢং করে কথা বলার দরকার নেই। আপনার যদি শাড়ির প্রয়োজন হয় আমার শুধু একবার বলেন, আমার আলমারিতে অনেক পুরান শাড়ি আছে, ওইগুলো আমি আপনাকে দিব।
আর আজকের পর থেকে এই শাড়িটা শুধু আমার। আর বিধবা মানুষের এত শখ থাকবো কিসের জন্য বলেন তো? ওরা আমি বলতেছি আপুরে দিয়ে দাও না শাড়িটা। মা একটা কথা বলি, তুমি তো আমার বাবা মারা যাওয়ার পর গত 5 বছর ধরে বিধবা হয়ে আছো, তা তুমি যখন ঘরের বাইরে যাও তখন তো নতুন নতুন জমকালো শাড়ি পরো কেন মা? তুমি পরলে সমাজের মানুষ নিন্দা করে না? হারামজাদা, মুখ খোরা কোনাইকার, সবার সামনে তুই আমার চারণ দেওয়ানে লে আইসস নি। ওরে বাবা রে বাবা, সরি মা, সরি আপু। তুমি আমারে সেই দিন বলছিলা না যাতে আমি সত্য কথা না বলি, আজকে আমি ভুল করে সত্য কথা বইলা ফেলছি, তাই না মা? গেলি আর তোর সুমনা, তুমি আপুর কাছ থেকে শাড়িটা কাইরে নিয়ে ভালো কাজ করো না। আর একটা কথা মনে রেখো, কারো কেড়ে নেওয়া জিনিসে কোনোদিন সুখ আসে না। তুই একদম ভালো কাজ করছ, বুঝছি। এই বিধবা ঠিধবা মাথায় উড়াই নাচনের কিছু হয় না, শাড়ি গান কারি নিছস, একদম আর জিয়ের মতন কাজ করছস। এটা সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। আই অনেক খুশি হয়েছি। আই লো, তুই হইবি, আই দেখবি এই শাড়ি। চলো পরে পরে বিধবাটাকে দেখাবো। আরিফ, আরিফ ঘরে আছো? আরিফ, আসসালামু আলাইকুম তোমার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মায়া, কেমন আছো তুমি? অনেকদিন পর গ্রামে আসলে, শরীর মন সব ভালো তো? কেমন আর থাকবো ভাই, আমার তো সবই শেষ। কপাল পুড়ে এই বয়সে আবার বাপের ভিটায় এসে আশ্রয় নিয়েছি। আমার জীবনের গল্প তো আপনি সবই জানেন, ভালো থাকার আর উপায় কি? মায়া, জীবনে ঝড় তুফান আসবে, বিপদ আপদ আসবে, ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? যা হওয়ার সেটা তো হয়েই গেছে। আচ্ছা, আরিফকে দেখছি না, আরিফ কোথায়? আরিফ একটু বাজারের দিকে গেছে ভাই, এই তো মাত্র বের হলো। আসলে ও আমার জন্য অনেক করতেছে ভাই, কিন্তু আমি নিজেকে অপরাধী ভাবতেছি। ছোট ভাইয়ের এই সোনার সংসারে আমি যেন একটা বাড়তি বোঝা হয়ে আসলাম। মায়া, তুমি নিজেকে এই বাড়ির বোঝা মনে করবে না প্লিজ। এটা তোমার বাড়ি, তুমি এই বাড়ির বড় সন্তান। আরিফের সাথে আমার দেখা হয়েছিল, আরিফ তোমার ব্যাপারে সবকিছুই আমাকে বলেছে। এই গ্রামে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল, আমি সেই স্কুলে পড়াই। তো সেই স্কুলে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আমার কাজের ব্যবস্থা মানে স্কুলে? হ্যাঁ, কালকে সকালে তুমি সময় মতো স্কুলে চলে আসবে। স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে দেখাশোনা করবে, ওদেরকে পড়াবে। ছোট বাচ্চাদের সাথে থাকলে তোমার সময়টা ভালো কেটে যাবে, তোমার মন খারাপ ভাবটা আর থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি অর্থ উপার্জন করবে, সম্মানের সাথে চলতে পারবে, কারো দয়ায় বা খরচে তোমার চলতে হবে না। সত্যি বলতেছেন তো আমার ভাই, আপনি আমার জন্য এত বড় একটা উপকার করলেন? তাহলে তো সত্যি খুব ভালো হয়। নিজের পায়ে দাঁড়াতে পারলে অন্তত কেউ আমাকে আর বোঝা বলতে পারবে না। আমি এই সুখবরটা দেওয়ার জন্য এসেছিলাম, তোমার সাথে দেখা হয়ে গেল তাই তোমাকেই সরাসরি বললাম। আরিফ আসলে বলো যে আমি এসেছিলাম, আমি এখন যাই। তোমার ভাই আর একটু বসেন না, আমি ঝটপট আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। আর এর মধ্যে যদি আরিফ চলে আসে, ওর সাথেও কথা বলে যেতে পারবে। মায়া, চা আরেকদিন খাওয়া যাবে। ওই বাচ্চারা আমার বাড়িতে আসবে, তো ওদেরকে পড়াতে হবে, তো আমার হাতে সময় নেই। তো কালকে সকালবেলা সময় মতো তুমি স্কুলে চলে আসবা। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, মায়ের খবরটা কিরে? ওর খবরটা বল নিছস? কই আছে অনেক? ভাই এই দেখেন মাস্টার আইতেছে। এ মাস্টার, কই থেকে আসলা? আমি আরিফদের বাড়িতে একটা কাজে গিয়েছিলাম। তো তোমরা এই সময় আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? সরো, আমার যেতে হবে। তো তারা কেন মাস্টার? আমাদের কথা একটু শুনে যাও। তা আরিফের বাসায় গেছিলা?
নাকি আরিফের ওই কপাল পোড়া সুন্দরী বিধবা বোনটালে দেখা করতে গেছিলা? বলো। রনি, মুখ সামলে কথা বলো। আমি একজন শিক্ষক, শিক্ষকের সাথে এই ধরনের বেয়াদবি কিন্তু আমি সহ্য করব না। আমার সাথে ভদ্রভাবে কথা বলো। মাস্টার, তোমার মাস্টার কিন্তু আমি ছুটাই দেব। ভদ্রতা বজায় রাখার দরকার নাই। তোমার ভদ্রতা এলাকায় নতুন নতুন নিয়ম বানাচ্ছ, মায়ের নিজের স্কুলে চাকরি দিচ্ছ না? হ্যাঁ, প্রত্যেক দিন নিজের চোখের সামনে রাখবা। একটা কথা কান খুলে শুনে রাখা মাস্টার, বেশি দয়া দেখাতে যাও না, তাহলে তোমার মাস্টারে একদম ছুটাইয়া দিমু। হ্যাঁ মাস্টার, ভাই আমার এক কথা দুইবার কয় না। মায়া হইল গিয়ে আমাদের রনি ভাইয়ের 3 বছর আগের পছন্দ। উনারে নিয়ে যদি উল্টা পাল্টা কিছু করেন তাহলে কিন্তু আপনার কপালে শনি আছে। তোমাদের এইসব হুমকি ধামকিতে এই তমাল মাস্টার ভয় পায় না। একটা অসহায় বিধবা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্ল্যান করছো তোমরা, তাই না? তোমাদের এই প্ল্যান কোনোদিন সফল হবে না। মায়া সম্মানের সাথে নিজের যোগ্যতায় কাজ করবে এবং এই এলাকায় সম্মানের সাথে থাকবে। আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আইনের হাত কত লম্বা সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তোমার আইনের গুষ্টি কিলাই মাস্টার। তোমার মতন বহুত মাস্টার আমি একদম সোজা করে দিছি। তোমার যদি আমি আর একবার, শুধু একবার যদি মায়ার পিছনে ঘোরাঘুরি করতে দেখি, তাহলে এই এলাকা থাকাটা একদম হারাম করে দিমু। আমার এই এলাকায় থাকা হারাম করে দিবে, তাই না? এই এলাকায় কে থাকতে পারে আর কে থাকতে পারে না সেটা সময় হলে দেখা যাবে। সরো। কিরে শালার মাস্টার দেখি বহুত শেষারে দাঁড়া, ওই যে খালার বুদ্ধিটা কামে লাগাইতে হইব। এই মাস্টার আর ওই মায়ারে লইয়া এমন একটা কেচ্ছা রটাবি যেন শালার মাস্টার একদম মাথা নত করে এলাকা থেকে চলে যায়। চল। মায়া, প্রথম দিনের হিসাবে আজকে তুমি অনেক ভালো পড়িয়েছো। বাচ্চারা তোমার পড়া অনেক পছন্দ করেছে। কালকে থেকে দেখবে আর কোনো ভয় লাগবে না। সবই আপনার জন্য ভাই। আপনি ভরসা না দিলে এই 4 দেয়ালের অন্ধকার থেকে আমি কখনো বেরিয়ে হতে পারতাম না। নিজের পায়ে দাঁড়ানো যে কি আনন্দ, তা আজ আমি আস্তে আস্তে আস্তে। আরে দেখি। আচ্ছা, একটু সাবধানে চলাফেরা করবা না? আর পরে যাবা, পরে বড় ধরনের ব্যথা পাবা, বিপদ তো তোমার হবে। ব্যথা? আমার পুরো জীবনটাই তো ব্যথায় ভরা। চারদিক থেকে এত এত আঘাত পেয়েছি যে এখন শরীরে একটু একটু ব্যথাতে কিছু যায় আসে না ভাই। আমার ভাগ্যটাই তো এরকম। মায়া, এইভাবে বলো না প্লিজ। দিন সবার একরকম যায় না। এখন তোমার একটু খারাপ দিন যাচ্ছে, সামনে তোমারও ভালো দিন আসবে। আচ্ছা ভাই, আপনি এবার চলে যান। সন্ধ্যা হয়ে আসতেছে, আপনার তো আবার প্রাইভেটের বাচ্চারা আসবে। আমি এখন একাই বাকি পথটুকু হেঁটে বাসা চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে মায়া, তুমি সাবধানে বাড়িতে যাও। কালকে সকালে একদম সময় মতো স্কুলে চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছো মা, তোমার জামাই ওর বোনের জন্য আমার কেমন অপমানটা করলো? আই সবই শুনছি। সামাইরে বহুত বুঝাই কইলাম, কাম হইতে আসে না। এবার সোজা আঙ্গুলে যখন ঘি না উঠছে, আঙ্গুল কেনে আই বাঁকা করি, হিডা খালি চাই চাই দেখ। তুই এক কাম কর, এই দশ আর সেন্ডাল। এটা কি করবি জিগাইলি না? ও মা, এসেন যে কি হইব? সুন্দর করি 1 পাও 2 পাও করি হাত টিপি টিপি যা তোর ননদ মায়ার ঘর যাই সুন্দর করি ব্যাগের সেনগান খুলি, ব্যাগের মধ্যে সেনগান রাখি দিবি, রাখি আবার হাত টিপি টিপি আর কাছে চলি আইবি। ইয়ার হর কি হইব দেখবি। সকালবেলা আই ঘুমের তন উডি বাড়ি গান মাথায় তুলি লাইব, মাথায় তুলি হিয়ার হর বুঝাই দিউম
জামাইরে যে হাতের বইনে সোর হাতে বুঝবো যে হাতের বইনেরে হাতে বাড়িতে রাখবো না বাড়ির বাইর করে দিব এটা হাতেরটা হাতেই বুঝবো সকালেরটা সকালে দেখবি যা এখন যা ও মা তুমি না আসলেই সেরা শয়তান। যাই জানতন শয়তান কস কিল্লাই ও মা তোমার শয়তান কইছে কি শোনো না, শয়তানি বুদ্ধি আছে তোমার মাথায়, আর তার নাহলে তুমি তোমার মেয়ের সঙ্গে এসে এত সুন্দর বুদ্ধি খাটাতে পারো। আর হেডের চাও আরেক কয় শয়তান যাই আরো হেডে বহুত ভোগ লাগিছে খাই লই যাই আইও হই তাই ওরে বাবা রে বাবা, আমার মা আর বোন তো দেখি আস্ত একটা ডাকাত, অন্যের বোনরে সুর বানানোর লাইগা নিজের সোনার চেইন মায় আপুর ব্যাগে রাখবে। উফ, যেইখানেই যত চক্রান্তের কথা চলে ঠিক সেইখানেই আমার মতো একটা ভালো ছেলে কেন এসে যে খাড়ায় থাকে। এখন যদি আমি বলি আমি কিছুই শুনি নাই তাহলে তোমার পাপ হবে, কিন্তু আমি যদি এখন দুলা ভাইকে গিয়ে সব সত্য কথা বইলা দিই তাহলে তোমার কপালে শনি আছে। পরে কিভাবে বাড়ির তো তারাইতে হইব এই ব্যবস্থা করি রাখছি, চিন্তা করিস না। চিন্তা কর আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আইও রনি বাবা আই। শুনো তোমারে আই যা কইছি সব মনে আসেনি? এই অলক্ষীটারে বাড়ির তো বিদায় করতে হইব কেমনে, সব ব্যবস্থা কিন্তু তোমারই করণ লাগবে। খালাম্মা, আপনার বুদ্ধি কিন্তু মানতেই হয়। ওই মাস্টার আর মায়ারে নিয়ে আপনি যে কেচ্ছা বাজার রটাইছেন, এদিকে তো আপনার জামাই আরিফ তো একদম গর্বন দিয়ে বসে রয়েছে। আর এই সুযোগে আমি মায়ার উদ্ধার করার নাম কইরা একদম সোজা আমার ঘরে নিয়ে পৌঁছাবো। সবই তো বুঝলাম রনি ভাই, কিন্তু এতে আমাদের লাভ কি? তুমি তো তোমার মায়ারে নিয়ে তোমার শখ মিটাবা, কিন্তু আমার সংসারে যে অশান্তি লাগছে সেই অশান্তি কি তোমার মেটানো উচিত না? এ রনি কখনো ফাঁকা গুটি চালে না সুমনা, এখানে কড়া 1 লাখ টাকা আছে। মায়ারে যদি আমার হাতে তুলে দাও, 1 লাখ টাকা দিলাম, আরো 1 লাখ টাকা পাইবা। এর চেয়ে বড় কথা হইলো মায়ার বিয়ার পরে মায়া এই বাড়ি থেকে 1 ইঞ্চি জমি নিব না। এই কথা আমি একদম সাদা কাগজে লিখা দিব। এই না হইলে জামাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়ির তো অলক্ষীও বিদায় হইব, সম্পত্তি গুণ বাঁচি যাইব, মাঝখান তো 1 লাখ টিয়া হাই গেছি। আরে জামাই তোমার মনের আশা খুব শীঘ্রই পূরণ হয়ে যাইব, চিন্তা করিও না। আই তোরে কিয়া কই ভালো করে মনোযোগ দিয়ে শুন। আইজগা রাইতেই আরিফরে এমন করি আরিফের কান বাড়ি করবি বুঝত নেই, কবি যে তোমার বোন যে ঘটনা রটনা রডাই দিচ্ছে, তোমার বোন রে রনি রাতে তুলি না দিলে সমাজে তো মুখ দেখাইতে হাইরবাই না, আর তোমার বোন রে কেমনে গড়ে রাখবা? মানুষে কিয়া কইব? সুন্দর করে বুঝাই টুজাই দেখ রনি রাতে উড়াই দেওয়ানোর ব্যবস্থা করন যায়নি, তাইলে তোমার বোন একটা সংসার হাইলো, তুমিও সমাজে ভালো করে মুখ টুক দেখাইতে হাইরবা, বুঝাই কবি ভালো করে। কেন গো? আর দেরি করুন যাইব না ভাই, আমার কাজী ডাকার জন্য 1 পায়ে খাড়ায় আছে। আপনারা ঘরে জাল বিছান আর আমরা বাইরে জাল বিছাইতে আছি। খালা, কথা কিন্তু ফাইনাল, আজকে রাত্রেই আরিফ যেন বিয়ের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ওকে, চল উৎপল। চিন্তা করিও না বাবা, ওই যাইবো চিন্তা করিও না, মনের আশা অতি শীঘ্রই পূরণ হয়ে যাইবো। বাড়ির তো এত সহজে অলক্ষী বিদায় হয়ে যাইবো, আমরা তো বাইতামই হারিনি। দেখছিস না তার মার পলিটিক্স, টিয়া হয়ে গেছি 1 লাখ, আর 1 লাখ টাকা পাম। হ্যাঁ, অলক্ষী বিদায় করানোর ব্যবস্থা করি। যেইখানে যত বড় বড় ঘটনা আর আকাম কুকাম ঘটে ঠিক সেইখানে আমার মতো একটা ভালো ছেলে কেন সাথে খাড়ায় থাকে আমি নিজেই বুঝি না। আমি কি বোকা? এখন যদি বলি যে আমি কিছুই দেখি নাই কিছুই শুই নাই তাহলে তো এই দুনিয়া সব থেকে বড় মিথ্যা কথা বলা হইব। কিন্তু আমি যদি দুলা ভাইকে গিয়ে এখন সব সত্য কথা বইলা দিই তাহলে তো মা আর আপু মিললে আমার পিঠের চামড়া একেবারে তুলে ফেলবো। উফ,
আমি কোনো কিছু দেখিও নাই, শুনিও নাই, নিজের কান আর চোখ দুইটাই আজকে থেকে বন্ধ। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি সেই বিখ্যাত তমাল মাস্টার? হ্যাঁ আমি তমাল, তো তোমাকে তো ঠিক চিনলাম না। আসসালামু আলাইকুম স্যার, আমি হইলাম ওই আরিফদুল্লাহ ভাইয়ের একমাত্র শ্যালক, মানে সুমনা আপার ছোট ভাই মুন্না। তা স্যার আপনি তো মনে হয় স্কুলের দিকেই যাইতেছেন, হ্যাঁ। কিন্তু আপনার আর মায়া পাই নিয়ে যে বিশাল চক্রান্ত চলতেছে, তো সেই খবর কি কিছু জানেন? আমাকে আর মায়াকে নিয়ে বিশাল চক্রান্ত? আচ্ছা কি চক্রান্ত, কি হচ্ছে আমাকে একটু বলো তো। না মানে স্যার, আমি তো সবই জানি, কিন্তু আমার তো আবার বলা যাইব না। মা আর আপু যদি জানতে পারে যে আমি সব ফাঁস করে দিছি, তাহলে তোমার কাঁচা চিবাইয়া খাইবো। আচ্ছা কি হতে যাচ্ছে একটু বলো না প্লিজ, মানে মায়ার কি কোনো ক্ষতি হতে যাচ্ছে? তুমি যা জানো আমাকে একটু খুলে বলো মুন্না। আরে স্যার, আপনি আর মায়া নাকি দুপুরে রাস্তায় জড়াই ধরে প্রেম প্রীতি করছিলেন, এই নোংরা খবরটা বাজারে ছড়াইছে ওই বখাটে রনি। আর আজকে সকালে আমার মা শিউলি বেগম আর সুমন আপা মিলে মায়া আপার ব্যাগে একটা সোনা চেইন লুকায় রাখছে ওনারে চোর বানানোর জন্য। আর এই ঘটনাটা ঘটার পর যখন আরিফদুল্লাহ ভাই মায়া আপারে ভুল বুঝা এই বাড়ি থেকে বাই কইরা দিব, তখন ওই রনি গুন্ডা এসে মায়া আপারে জোর কইরা বিয়া করব। আর এই মহৎ কাজটা করার জন্য ওই রনি গুন্ডা আমার মারে 1 লাখ টাকা ঘুষ দিছে। ওরে বাবা রে বাবা, 1 লাখ টাকা কথা তো আবার বলা যাইব না স্যার। আপনি কিন্তু ওরে বললেন না যে মুন্না এই কথা বলছে। এত বড় জঘন্য চক্রান্ত, মায়ার মতো নিষ্পাপ একটা মেয়ের উপর চুরির অপবাদ দিয়ে ওই বখাটে রনির হাতে তুলে দেওয়া হবে? আমি তমাল বেঁচে থাকতে এটা হতে দিব না। আমি এখনই আরিফদের বাসায় যাচ্ছি। আমি এতক্ষণ কি বললাম, আমি নিজেই তো কিছুই বুঝলাম না। উনি তো আমার কথা শুনে একেবারে উসাইন বোল্টের মতন দৌড় লাগাইলো। যাক বাবা, আমার কাম আমি কইরা দিছি, এখন যাই 1 কাপ চা খাই গে। ওরে আল্লাহ রে, ওরে টান্না কোনাই রে গেলি, আয় দেখিস না আর কত বড় সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ, গলার সেনটা কোনাই চলে গেছে। ও মা, চিল্লাইতেছো কেন? কি হইছে? আর কইছা, আই ঘুমাই আসিলাম, ঘুমের তো উঠিতেই আর গলায় সেন নাই। আই বুঝতে পারতাছি না সেন কোনাই গেল। এটা আবার কি কও তুমি? তোমার চেন সকাল সকাল হারিয়ে গেছে। এই বাড়ি থেকে তো চেন নেওয়ার মতো অন্য কেউ নাই, তাহলে এই বাড়ি মানুষই নিব, বাইরের কেউ তার নিতে যাইবো না। জামাই বাবা, তুমি আই হইছ ভালো হইছে। আর গলার সেন গান হাইতে আসি না। আর তো মনে হইতাছে তোমার বোন মায়া ছাড়া আর এই কাম কেউ করে না। তোমার বোন মায়া এই বাড়িতে আউনের হত্তন একটার পর একটা জিনিস চলে যাইতে আছে, আর বুঝতে ভাবতে আসি না কিছু। খবরদার শাশুড়ি আম্মা, আর একটা নোংরা কথা কইবেন না। আমার বোনরে আমি অনেক শ্রদ্ধা করি, আমি ওর মায়ের মতো জানি। ওর নামে যদি চোরের কলঙ্ক লাগান না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হইব না, কয়ে দিলাম। এই, তুমি আমার মারে কেন ধমক দিতেছো? হ্যাঁ, আমার মা যে কথাগুলো বলতেছে অবশ্যই কোনো কারণ আছে। দেখো, তুমি তোমার বোনের ব্যাগটা চেক করো, তাহলে দেখবা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দাঁড়ায় আছো না? তুমি চেক করবে না, বুঝছি। তোমারে দেখিস যা করে আমারই করতে হইব। এটা তো চুরি করে আবার এই বাড়িতে থাকে। এই ভাই, আল্লাহর কসম, এই চেইন আমি নেই নাই, আমি চোর না ভাই, আমি কিচ্ছু জানি না। আপা, এটা তুই কি করলি আপা? তুই সবার সামনে আমার মাথাটা হেড করে দিলি। আমি তোরে আমার নিজের চেয়ে বেশি বিশ্বাস করি, এই কাজটা তুই কেমনে করলি আপা? আমি তো তোমার অনেক আগেই বলছিলাম তোমার বোনের চরিত্রের সমস্যা আছে। বিধবা মানুষ, অনেক কিছু লোভ থাকতে পারে, এটা তো তখন শুনো নাই আমার কথা। মনো জামাই, আই একগান কথা কইলে তোমরা ভাবো যে আই ভালো না। আই তোমার সংসারে অশান্তি করতাম আইছি, আই তোমার সংসারে অশান্তি করতাম আইনে। এই যে তুমি তোমার বোন রে বালা মনে করতে আছো, আসলে সে বালা না। হাতে হইলো দুধ দি কাল সব বুঝছো, বুঝছো নি?
ভাই তুই তোর আপারে বিশ্বাস কর ভাই, আমি চুরি করি নাই। চোর চুরি করলে না সবসময় এই কথাটাই বলে যে আমি চুরি করি নাই। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এখনই রনিরে ফোন দাও, রনির সাথে এর বিয়ে দিয়ে আপদটা দূর করি, আজকে ওর বিয়ে দিয়ে দেবো। আরিফ ভাই আমার টাকা লাগবে না ভাই, আমি নিজে হাজির হয়ে গেছি ভাইয়া। ভাই দেখেন সাথে করে কাজী সাহেব নিয়ে আসছেন। কাজী সাহেব আসসালামু আলাইকুম। ভাই আমি আজ করে বিয়ে করব ভাই। কাজী সাহেব কাগজপত্র বের করেন। হ্যাঁ, বিয়ের কাজ শুরু করেন। এই বিয়ে হবে না। তমাল ভাই, আপনি এখানে? আরিফ, তুমি কি পাগল হয়ে গেছো? মায়া শুধু তোমার বড় বোন না, মায়া তোমার মায়ের মতো। মায়ের মতো তোমাকে স্নেহ করে, ভালোবাসে। আর সামান্য একটা মিথ্যা অপবাদে এই রনির মতো কুলাঙ্গারের হাতে তোমার বোনকে তুমি তুলে দিবে? আরিফ, এতো নিয়ে আবার কোনায় তো নিয়ে আইছে এর ওই মাস্টার। ইয়ান তুমি আই কিল্লে আগো হারি বাড়ি ব্যাপারে কথা কইতে আছো, তোমার কি কেউ ডাকছে নি? হ্যাঁ, নিজের সরকার যাইতে আল দাও। আপনি একদম চুপ করেন সুজি বেগম। আপনি হচ্ছেন এই সমস্ত নোংরামির আর চক্রান্তের নাটের গুরু। তমাল ভাই, আপনি এগুলো কি বলতেছেন একটু স্পষ্ট করে বলেন তো। আরিফ, পুরো ঘটনাটা আমি জানি, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যা দেখছো এগুলি কিচ্ছু সত্য না, সব মিথ্যা। এই রনি তোমার শাশুড়ি আর বউকে 1 লক্ষ টাকা দিয়েছে। তাদের প্ল্যানটা কি জানো? তাদের প্ল্যানটা হচ্ছে ওই তোমার বোনকে চোর বানাবে, চোরের অপবাদ দিয়ে তোমাকে রাগিয়ে দিবে, তারপরে তুমি রনির সাথে তোমার বোনের বিয়ে দিয়ে দিবে। এইটা হচ্ছে তাদের প্ল্যান। 1 লক্ষ টাকা রনি তোমার বউ আর শাশুড়িকে দিয়েছে। আপনি এসব বানায় বানায় মিথ্যা কথা বলতেছেন। আপনি যেগুলো আমারে বলতেছেন এগুলোর প্রমাণ আপনার কাছে আছে? সত্যি কথা বল, আজকে যদি তুই সত্যি কথা না কস না, তোরে আমি মাটিতে পুইতা ফেলাবো। ভাই আরিফ ভাই, আমার কোনো দোষ নেই ভাই, এই দুইজনের দোষ ভাই। এরা আমার থেকে 1 লাখ টাকা নিয়ে ভাই এই সব মন্দি করছে ভাই। তোমার মাস্টার যা বলছে ভাই সব সত্য কথা বলছে ভাই। আমরা ছেড়ে দেন ভাই, আমরা ছেড়ে দেন ভাই। ছি, 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 ছি। তোদের মতো এরকম নরপিশাচ আমি পৃথিবীতে আর একটাও দেখিনি। কেমনে পারলি? হ্যাঁ, কেমনে পারলি টাকার লোভে একটা নিষ্পাপ মানুষের জীবন ধ্বংস করে দিতে? লোভ। এই শোন, তোরে আমি কইতেছি, তোর এই কুচক্রি মারে লইয়া আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এরকম লোভী মানুষ আমার বাড়িতে থাকতে পারবো না। আর এই যে শোনেন, আপনারে ভালো করে কইতেছি, ভিতরে যান, যাইয়া ভালোভাবে ব্যাগ গুছাইয়া আমার বাড়ি থেকে সসম্মানে বের হয়ে যান। মুরব্বী দেখে আপনারা কিছু কইলাম না, যান। আপা, আপা আপনি আমারে মাফ করে দেন আপা। আপনার সাথে আমি অনেক অন্যায় করছি, অকারণে অনেক কথা শুনাইছি। আপা, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আপনার ভাইরে বলেন না আমার যেন মাফ করে দেয়, এই বাড়ি থেকে যেন আমার বের করে না দেয়। আরিফ আরিফ, ওরে মারিস না ভাই, ওরে বাসা থেকেও বের করে দিস না। স্বামী ছাড়া একটা মেয়ের এই সংসারে যে কি অবস্থা হয় সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না রে ভাই। তুই ওকে ক্ষমা করে দে, ও তো নিজের ভুল বুঝতে পারছে, ওকে তুই ক্ষমা করে দে ভাই। দেখ, যারে তুই এত অপমান করছিস, যার জীবন ধ্বংস করে দিতে চাইছিস, সে তোর জন্য আমার কাছে অনুরোধ করতেছে। আপা, আপা রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপা। আমি তোর মতো ফেরেস্তার মতো মানুষের চোরের অপমান দিছি, আমি তোর অনেক কষ্ট দিছি আপা। আমার একটু মাফ করে দে আপা। ওরে আমার পাগল ভাই, তুই কাঁদিস না, তুই তো তোর আপারে ভালোবাসিস, এই জন্যই তো ওরা তোরে ভুল বুঝাইছে। আমি তোরে কোনোদিন ভুল বুঝি নাই রে ভাই, তুই শান্ত হ। আরিফ, তোমার আপা কতটা মহান এটা বুঝতে পারলে? এত কিছুর পরেও মায়ার মনে কোনো রাগ নেই, সবাইকে ক্ষমা করে দিচ্ছে। আরিফ, আমি একটা প্রস্তাব দিতে চাই। যদি মায়ার কোনো আপত্তি না থাকে, তোমাদের কারো যদি কোনো আপত্তি না থাকে, তাহলে মায়াকে আমি সম্মানের সাথে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আমি মায়াকে বিয়ে করতে চাই। তমাল ভাই, আপনি অনেক ভালো মানুষ, আর আমার আপার জন্য আপনার চেয়ে সুপুত্র এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবো না। তমাল ভাই, আপা, আজকে থেকে তোর অন্ধকার দিন শেষ। ভাই,
আমার বোন যেন কোনোদিন কষ্ট না পায় ভাই। আরিফ, আমি তোমাকে কথা দিচ্ছি, মায়া কোনোদিন কষ্ট পাবে না, সব সময় হাসি মুখে থাকবে।